সাময়িক বন্ধ থাকার পর আবারও জাকসুর ভোট গণনা শুরু। উপাচার্যের সঙ্গে নির্বাচন সংশ্লিষ্টদের বৈঠক। ফল ঘোষণার দাবি শিক্ষার্থীদের। জাকসু ভোট প্রশ্নবিদ্ধ। জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে গণহত্যাকারীরা, অভিযোগ বিএনপি। ডাকসুর মতোই সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন। মতবিরোধ থাকলেও 15 ফেব্রুয়ারির মধ্যে ভোট, জানালেন প্রেস সচিব। কোন দল নয়, বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক রাখা উচিত। দিল্লিতে আলোচনা সভা। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি তাসনিমা জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। সাময়িক স্থগিত থাকার পর নির্বাচন কমিশনের নির্দেশে আবারও জাকসুর ভোট গণনা শুরু হয়েছে। এদিকে টেবিল ও জনবল বাড়িয়ে ভোট গণনা কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান। এর আগে ওএমআর স্ক্যানার ব্যবহার না করায় হাতে গণনার আপত্তি জানিয়ে ভোট গণনা স্থগিত রাখেন শিক্ষকরা। জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার রাত 10:15 থেকে শুরু হয় গণনার কাজ। তবে ভোট গণনায় সময় লাগছে বেশি। এখন পর্যন্ত সবগুলো হল সংসদের ভোট গণনা প্রায় শেষ হয়েছে। এখন চলছে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে 65 থেকে 70% ভোট পড়েছে বলে জানা গেছে। দু একটি হলে সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এদিকে অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছে ছাত্র দলের প্যানেল সহ 5টি প্যানেলের প্রার্থীরা। এই কাউন্টিংটা ম্যানুয়ালি হচ্ছে আসলে, তো সেই ক্ষেত্রে তো একটু টাইম লাগবেই। তো হচ্ছে তারা যে কাউন্টিং করতেছে সেটা আমরা ওপেনলি দেখতে পাচ্ছি। নির্বাচন আয়োজনে প্রশাসনের কিছু ত্রুটি দেখতে পেয়েছি, যেমন ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে কিছু দেরিতে নির্বাচন শুরু হয়েছে। প্রয়োজনে 2-3টা টিম এনে তারা ক্রস চেকের মাধ্যমে ক্যালিব্রেশন করে পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে দ্রুত সময়ের মাধ্যমে রেজাল্টগুলো পাবলিশ করতে পারত। এটি যদি ওএমআর প্রক্রিয়ার জায়গাটা থাকতো, সেই জায়গা অনেক সহজ হয়ে যেত। আমরা প্রশাসনের প্রতি আরও দায়িত্বশীল আচরণ আশা করি। জাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। একদিন পেরিয়ে গেলেও কিন্তু ভোট গণনা এখনো শেষ হয়নি। কি কারণে আসলে ভোট গণনার এই ধীর গতি, আপনি কি জানতে পেরেছেন এবং নির্বাচন সংশ্লিষ্টরা যারা রয়েছেন তারা কি বলেছেন? দেখুন, ভোট গণনা কিন্তু হাতেই গোনা হচ্ছে। এই কারণেই কিন্তু এখানে একটা ধীরগতি সম্পূর্ণ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো যদিও মাঝখানে এখানে দীর্ঘ একটু সময় কিন্তু ভোট গণনা প্রক্রিয়া বন্ধ ছিল, এবং আমি যদি বলি, ঠিক যখন সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস আজকে সকালে মৃত্যুবরণ করেন হার্ট অ্যাটাক করে, এবং তার মৃত্যুর পরপরই কিন্তু এখানে একটি অস্থির পরিবেশ তৈরি হয়। এবং এর পরপরই আমরা দেখেছি তার মৃত্যুর পর কিন্তু এখানে ভোট গণনা কার্যক্রম চলছিল। ঠিক যখন জুমার নামাজ এবং মধ্যাহ্নের বিরুদ্ধে যাওয়া হয়, এরপরই কিন্তু কয়েকজন শিক্ষক তারা কিন্তু ভোট গণনা কার্যক্রম থেকে তারা উঠে যায়, এবং এরপরই ভোট গণনা কার্যক্রম অনেকটাই বন্ধ হয়ে যায়। এবং আমরা আবারও দেখেছি ঠিক কিছুক্ষণ আগে কিন্তু নির্বাচন কমিশনার মনিরুজ্জামান এবং ডিসির নির্দেশে কিন্তু আবারও হাতে গোনার মাধ্যমেই ভোট গণনা কার্যক্রম আবারও পুনরায় শুরু হয়েছে। আমি যদি আপনাকে আবারও একটু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি, এখন পর্যন্ত কিন্তু যে জানা গেছে যে সিনেট ভবনের নিচে শিক্ষার্থীরা দ্রুত ফলাফল দেওয়ার দাবিতে জড়ো হয়েছেন। তারা কি অভিযোগ করছেন? দেখুন, মাঝখানে কিন্তু যখন ভোট কার্যক্রমটি মোটামুটি এক ধরনের স্থবির হয়ে গিয়েছিল, তখন কিন্তু শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে তারা কিন্তু বিক্ষোভ করেছে, তারা কিন্তু বিভিন্ন স্লোগান তুলেছে। তারা বলছে কোনোভাবেই কিন্তু এই ভোট কার্যক্রম বন্ধ করা যাবে না। জাকসু তারা বলেছে যে জাকসু তাদের অধিকার, তারা কোনোভাবেই জাকসুকে বন্ধ করতে চায় না। যেহেতু দীর্ঘদিন পর এটি চালু হয়েছে, তারা বলছে যে অবশ্যই ভোটের ফলাফল জানাতে হবে। এবং আমরা এর পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দেখেছি এরপরে কিন্তু ভিসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং নির্বাচন কমিশনার জাকসুর তারা কিন্তু সরাসরি সিনেট ভবনে যেখানে ভোট গণনা কার্যক্রম চলছে সেখানে এসে তারা কিন্তু আবারও পুনরায় ভোট গণনা কার্যক্রম চালু করেন। এবং আমরা আরেকটু তথ্য জানিয়ে রাখি, হল ছাত্র সংসদের ভোট গণনা কার্যক্রম শেষ হওয়ার পরপরই যারা এজেন্ট ছিলেন হল ছাত্র সংসদের তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। শুধুমাত্র জাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদের যারা এজেন্ট রয়েছেন তারাই কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান করছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু এই মুহূর্তে দেখবেন
যে এখানে সরাসরি নির্বাচন জাকসুর নির্বাচনের সদস্য সচিব রাশিদুল আলম কিন্তু তিনি কিন্তু সরাসরি তার তত্ত্বাবধানে পুরো ভোট গণনা কার্যক্রমটি পরিচালনা করছেন এবং আমরা অভ্যন্তরে কিন্তু আনসার সদস্যদেরকে দেখতে পাচ্ছি এবং এই সিনেট ভবনের একাংশে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী কর্মকর্তারা তাদের ভোট গণনা কার্যক্রম পরিচালনা করছেন এবং একাংশে দেখা যাচ্ছে যে কেউ ভোট গণনা করছেন এবং জি আমরা দেখতে পাচ্ছি যে ভোট গণনা চলছে। আপনি যেমনটি বলছিলেন, আরেকটা বিষয় জানতে চাইবো যে বিকেলে কিন্তু শিবির সমর্থিত জিএস প্রার্থী ব্রিফিংও করেছেন, তিনি আসলে ব্রিফিং এ কি জানিয়েছেন? দেখুন, একটু আগে কিন্তু এখানে সন্ধ্যার দিকে এখানে কিন্তু ভিপি প্রার্থী, জিএস প্রার্থী এবং অন্যান্যরা কিন্তু তারাও কিন্তু কথা বলেছেন। বিশেষ করে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস মাজহারুল ইসলাম কিন্তু তিনি সরাসরি এখানে একটি ব্রিফিং করেন এবং ব্রিফিংয়ে তিনি বলেন যদি কোনোভাবে জাকসু স্থগিত করা হয় তাহলে তারা কঠোর কর্মসূচি দেবে। তো এরপর আমরা আরও দেখেছি যে তার সাথে অন্যান্য যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, যারা ভোট বর্জন করেননি, তারাও কিন্তু আলাদা আলাদা বিবৃতি দিয়েছেন এবং আমরা বলতে পারি এর জের ধরেই কিন্তু আবারও ভোট গণনা কার্যক্রম চলছে এবং এখন পর্যন্ত যতদূর বলতে পারি যে নতুন করে আরও কিন্তু জনবল বাড়িয়ে এবং টেবিল বাড়িয়ে যত দ্রুত সম্ভব এই ভোট গণনা কার্যক্রম শেষ করার একটি তাগাদা আমরা দেখতে পাচ্ছি। যারা ভোট বর্জন করেনি তারা আলাদাভাবে বিবৃতি দিয়েছেন, কিন্তু ছাত্রদল সহ কয়েকটি প্যানেল যে নির্বাচন বর্জন করেছেন তারা আজকে কোনো কর্মসূচি দিয়েছেন কিনা? না, আমরা এখন পর্যন্ত আজকে তাদের এমন কোনো কর্মসূচি কিন্তু আমরা কিন্তু দেখতে পাইনি। বিশেষ করে সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৃত্যুর ঘটনার পর থেকে আমরা বিষয়টি লক্ষ্য করেছি যে তারা কিন্তু কোনো ধরনের বিবৃতি বা প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেয়নি এবং আমরা অন্যদিকে আমরা দেখেছি যে ছাত্র শিবির মনোনীত প্যানেল এবং অন্যান্য যারা ভোট বর্জন করেননি তারা কিন্তু সিনেট ভবনের সামনে একদম অতন্ত্র প্রহরীর মতো তারা কিন্তু ছিলেন। তারা জোর দাবি দিয়ে আসছেন যে কোনোভাবেই জাকসু স্থগিত করা যাবে না। তো আমি যদি বলি যে আজকে সারাদিন আসলে যারা ভোট বর্জন করেছে তারা এখন পর্যন্ত কোনো ওইভাবে প্রতিক্রিয়া দেখায়নি এবং বিক্ষোভ মিছিল করেনি। তো এই ছিল আজকে এখন পর্যন্ত জাকসুর এই সিনেট ভবন থেকে সবশেষ আমার কাছে। মাহফুজুর রহমান মিলন জানাচ্ছিলেন জাকসু নির্বাচনের সর্বশেষ খবর। জাকসু নির্বাচনের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। সকাল 9টার দিকে সিনেটে ভোট গণনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। তিনি চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। জাকসু নির্বাচনে প্রীতিলতা হলে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন জান্নাতুল ফেরদৌস। সেখানে তিনি অজ্ঞান হয়ে পড়েন বলে সহকর্মীরা জানান। গণ অভ্যুত্থানের পরেও বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে কারচুপি দেশের মানুষকে আশাহত করছে বলে মন্তব্য বিএনপি নেতাদের। তাদের দাবি ৭১ ও ২৪-এর গণহত্যাকারীরা মিলে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। রাজধানীতে সকালে আলাদা দুই অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শুক্রবার শ্রদ্ধা জানাতে আসেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন নির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যরা। এতে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশ ধ্বংস করতে পলাতক স্বৈরাচারের চক্রান্ত চলছে। এ সময় ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। গতকালকে যে জাকসু নির্বাচন হয়েছে সেখানে শুধু খালি আপনারা ছাত্র দলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। এ সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ৭১ ও ২৪-এর গণহত্যাকারীরা এক হয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে।
জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এই দুই গণহত্যাকারী যেন কোথায় যেন একটু মিলার চেষ্টা করছে, বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছে, নানানভাবে তারা এক হচ্ছে এবং এক হওয়া মানে গণহত্যাকারীরা তো অশুভ সৈনিক। নির্বাচন বানচাল হলে দেশজুড়ে অস্থিতিশীলতা তৈরি হবে বলে শঙ্কা প্রকাশ করেন বিএনপি নেতারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক মতবিরোধ থাকলেও আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা শ্রীপুরের মাঝাইল রেল লাইন প্রকল্প পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে উল্লেখ করে তিনি বলেন, এটি সরকারের অঙ্গীকার। মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দেবে। নির্বাচন বানচালের কোনো সুযোগ থাকবে না। এ সময় জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরেই এই সরকারের আমলেই তা বাস্তবায়নের চেষ্টা করা হবে। এছাড়া দুর্গাপূজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেয়া হবে বলেও জানান শফিকুল আলম। প্রবন্ধ লিখতেন আর তার পাশে পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে। ডাকসু ইলেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন ছিল এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল। কোনো একটা ঘটনা এখন রেজাল্টে কে জিতেছেন বা কে হেরেছেন সেই বিষয়ে এটা আমাদের বিষয়। আমরা সেভাবে আশাবাদী যে আগামী যে আমাদের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন আসছে সেই ইলেকশন ফ্রি, ফেয়ার, পিসফুল এবং টেস্টিভ হবে। শেখ হাসিনার আমলে অর্থ পাচার নিয়ে নতুন একটি তথ্যচিত্র প্রচার করেছে লন্ডন ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমস। নাম দেওয়া হয়েছে বাংলাদেশের হারানো বিলিয়ন চোখের সামনেই চুরি। মূলত দুর্নীতির মাধ্যমে উপার্জিত বিপুল পরিমাণ অর্থ পাচার এবং তা পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে। তথ্যচিত্রটি নিয়ে এফটি বলেছে, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে প্রায় $234 বিলিয়ন বাংলাদেশ থেকে লুট হয়েছে বলে অভিযোগ আছে। এই টাকা কিভাবে দেশ থেকে বের করে নেওয়া হয়েছিল এবং তা ফেরত আনা আদৌ সম্ভব কিনা এ নিয়ে ফিনান্সিয়াল টাইমস বিক্ষোভকারী রাজনীতিক, ব্যবসায়ী এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে। তথ্যচিত্রে বলা হয়েছে, পাচার হওয়া অর্থের একটি বড় অংশ যুক্তরাজ্যে গেছে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি ইতিমধ্যে প্রায় 350টি সম্পত্তি জব্দ করেছে। এর মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী একাই যুক্তরাজ্যে 300-র বেশি সম্পত্তির মালিক হয়েছেন বলে তথ্যচিত্রে প্রকাশ করা হয়। কোনো নির্দিষ্ট দলের পক্ষ না নিয়ে ভারতের উচিত বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। বাংলাদেশ ইস্যুতে দিল্লির অবস্থান বিষয়ক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ভারতের অবস্থান পরিবর্তনের পরামর্শ দেন তারা। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকেই ভারতে আশ্রয়ে আছেন শেখ হাসিনা, যার জেরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই নতুন করে আলোচনায় ঢাকা-দিল্লি সম্পর্ক ইস্যু। বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে অনুষ্ঠিত হয় সেমিনার। সেখানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হর্ষবর্ধন শ্রিংলা, ডক্টর শ্রীরাধা দত্ত এবং ঋষি গুপ্ত। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ইস্যুতে জোর দেয়া হয়। জন্মলগ্ন থেকেই নানা সময়ে আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে আসছে ভারত। বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারত বিদ্বেষী হওয়ায় দিল্লির বাংলাদেশের সঙ্গে একটি সুসম্পর্ক রাখা প্রয়োজন বলে মত বিশ্লেষকদের। ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে দিল্লির মনোভাব কিছুটা হলেও পরিবর্তন করা উচিত বলে মত আলোচকদের। তারা বলছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক, ভারতের উচিত সে দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চললেও এখনও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশের মানুষ ভালো থাকুন, যোগাযোগ ভালো থাক, সেটা তো আমরা চাইব। আশা করি নির্বাচনটা তারা ইন্টারন্যাশনাল রিকগনাইজ কোনো অর্গানাইজেশনের অবজারভেশনে করে সুস্পষ্ট এবং ফেয়ার ইলেকশন যদি করতে পারে, ভারতবর্ষ বাংলাদেশের পাশে থাকবে।
শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে গণ অভ্যুত্থানে সরকার পতনের পর প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে সতর্ক ভারত। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 6 মাসে বাংলাদেশে চীনের বিনিয়োগ বেড়েছে 300%। শুক্রবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রোববার পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হবে বলেও জানান উপদেষ্টা। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশনের আয়োজন করে চীনা দূতাবাস। প্রদর্শনীতে বাংলাদেশের 8টি ও চীনের 32টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অবকাঠামো, কৃষি, পরিবহন সহ বিভিন্ন খাতের আধুনিক প্রযুক্তির দেখা মিলছে এ মেলায়। চলবে শনিবার পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় চীন সহযোগী হতে চায়। ইতিমধ্যে বিভিন্ন বড় প্রকল্পে কাজ করছে দেশটি, তবে আরও অনেক খাতে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম দেশ যারা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে সম্মতি দিয়েছিল। বাংলাদেশের অর্থনীতি খুব সম্ভাবনাময়। এই প্রদর্শনী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। নানা খাতে বাংলাদেশে চীনের বিনিয়োগ আগের তুলনায় বেড়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে আরও ভালো করার সুযোগ রয়েছে। পাশাপাশি সড়ক অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে চীনের সহযোগিতার আহ্বান জানান তিনি। চাইনিজ বিনিয়োগ প্রায় 300%-এর গ্রোথ হয়েছে গত 6 মাসে বা এক বছরে, এবং এই গ্রোথটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের একটা সংযোজিত হওয়া এবং উভয়ে সংযোজিত হয়ে আমাদের একটা সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে এই মেলার আয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে রোববার বৈঠকে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা বাণিজ্য উপদেষ্টার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক পুরোপুরি কার্যকর হয়েছে গত মাসে। এর আগে গত জানুয়ারি থেকে জুলাই 7 মাসে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে প্রায় 22%। প্রবৃদ্ধির এই হার যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ 5 রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ। প্রতি বছরের প্রথম 7 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে $498 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় 21.66% বেশি। শুধু জুলাইয়ে রপ্তানি হয়েছে $70 কোটি তৈরি পোশাক। এক্ষেত্রে প্রবৃদ্ধি 4.97%। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম 7 মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে $4,580 কোটি তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় 4.96% বেশি। দেশে এখনও স্নাতক ডিগ্রিধারীদের 3 জনের 1 জন বেকার। সবচেয়ে বেশি বেকার ঢাকা বিভাগে। এই বিভাগে বেকার আছে 6,87,000 জন। পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপে উঠে এসেছে এই চিত্র। দেশে 1 বছরের ব্যবধানে বেকারের সংখ্যা বেড়েছে 1,60,000। শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে দেশে। বেড়েছে বেকারের সংখ্যা। যোগ্যতা অনুসারে চাকরি পাচ্ছে না মানুষ। বিশেষ করে শিক্ষিত তরুণদের ক্ষেত্রে বেকারত্বের চিত্র ভয়াবহ। 15 থেকে 29 বছর বয়সী যুব বেকারদের মধ্যে প্রায় 29% স্নাতক ডিগ্রিধারী। পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ 2024-এর প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদন অনুযায়ী দেশে 1 বছরের ব্যবধানে বেকারের সংখ্যা বেড়েছে 1,60,000। 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বেকারের সংখ্যা দাঁড়িয়েছে 26,20,000-এ, যা 2023 সালে ছিল 24,60,000-এ। অন্য যে কোনো বিভাগের তুলনায় চাকরির খোঁজে ঢাকাতেই বাস করেন বেশিরভাগ বেকার। এদের মধ্যে বেশিরভাগই আবার উচ্চশিক্ষিত। প্রতিবেদনে দেখা গেছে শ্রমবাজারে নিরক্ষর শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে 1,30,00,000-এ। এই নিরক্ষর কর্মশক্তি দেশের অর্থনীতির উৎপাদনশীলতায় তৈরি করেছে বড় সীমাবদ্ধতা। বিশেষ করে শিল্প ও সেবা খাতে দক্ষতা ঘাটতির কারণে অনেকে কাজ পেলেও উচিত মূল্য পাচ্ছেন না।
কর্মসংস্থানের কাঠামোতেও বড় বৈষম্য ধরা পড়েছে। দেশে কাজে নিয়োজিতদের 84%ই অনানুষ্ঠানিক খাতে, গ্রামে এ হার 87.58%, শহরে 73.76%। অর্থাৎ বিপুল শ্রমশক্তি এখনও সুরক্ষাহীন, সামাজিক নিরাপত্তা ও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। ইফফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডে উন্নীত করার দাবি জানানো হয়েছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি জানান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলেন, সহকারী শিক্ষকদের নবম গ্রেড প্রদান, পদোন্নতিযোগ্য সহকারী শিক্ষকদের দ্রুততম সময়ের মধ্যে সিনিয়র শিক্ষকে পদোন্নতি এবং শিক্ষকদের পদোন্নতিযোগ্য পদ সীমিত থাকায় এসব পদে অন্য কাউকে পদায়ন করা যাবে না। তারা বলেন, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে এর কোনো বিকল্প নেই। ভালো বেতন ও উন্নত সামাজিক মর্যাদা প্রদান না করলে শিক্ষার মানও উন্নত হবে না। এ সময় কলেজের মতো মাধ্যমিক বিদ্যালয়েও 4 স্তরের পদক্রম চালু করার দাবি জানানো হয়। একাডেমিক পদে সমান দেওয়া হয়, তাহলে আমরা কি নবম গ্রেড যোগদান করব, এরপরে কি ষষ্ঠ গ্রেডে যাব, ষষ্ঠ গ্রেডের পরে পঞ্চম গ্রেড, 4th গ্রেডে যাব। আমাকে স্কুলে বাইরে যাইতে হবে না, স্কুলে পদ নিয়ে যেতে পারবো কলেজ টিচারদের মতো। পাশাপাশি তখন কি ডিজি অফিসের ন্যায্য হিসাব পাবো। খুব দূরবর্তী দেশে যেতে হবে না, পাশ্চাত্যে যাওয়ার দরকার নেই। মালয়েশিয়া কেন এত অ্যাডভান্স? কারণ কি? মালয়েশিয়ার শিক্ষকরা সর্বোচ্চ সম্মান পায়। চট্টগ্রামে মিরসরে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় বাবা মেয়ে সহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সকাল 8:45টার দিকে জোরারগঞ্জ দুর্গাপুর ঠাকুরদিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই এলাকায় কাভার্ড ভ্যানটি দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে চট্টগ্রামগামী প্রাইভেট কারটি সেখানে পৌঁছে কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন গোলাম সারোয়ার এবং তার 4 বছরের মেয়ে মুস্কান। দুর্ঘটনায় আহত 2 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সারোয়ারের সহকর্মী সাগর নামের আরও এক ব্যক্তি। পার্কিং করার রাস্তা সাইডে ছিল, এই পিছনে যায় মারা দিছে। ঢাকা চাকরি করতো, কি চাকরি করতো এটা আমরা জানি না। তো মাঝে মাঝে চট্টগ্রামতে জিনিস আইসা নেওয়া, ফার্নিচারের কিছু জিনিসপত্র মালিকা পাঠাইলে নিয়ে যাইতো। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।